আমি ওপেনার। ক্রিকেট খেলাটাই চ্যালেঞ্জিং। ছক্কা মারতে কোনো কোর্সের প্রয়োজন হয় না। ছক্কা মারতে আপনার হেড পজিশন থেকে শুরু করে বডি পুরোটা সব একসাথে যাইতে হবে, তাহলে আপনি ছক্কা হবে। 15-16 বছর বয়সে 1250 গ্রাম অনেক ভারী হয়ে হিউজ। যায়। পরে আমাকে সারোয়ার ইমরান স্যার একটা মমিনুল হকের কুকাবুরা এনে দিছিল। জিম করতে হবে, আমি জিম করি। আমি 18 ইয়ার্স থেকে জিম করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কলের দ্বিতীয় পডকাস্ট চ্যাপ্টারে। ক্যাপ্টেন্স কলের দ্বিতীয় পডকাস্ট চ্যাপ্টারে আমি আপনাদের সাথে রয়েছি জাহিদ হাসান এবং আমাদের আজকের অতিথি মাইনুল ইসলাম দীপ। দীপ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ক্রিকেটকে আপনার জীবনসঙ্গী হিসেবে কেন পছন্দ করে এবং এখন পর্যন্ত ক্রিকেটের পথ চলাটা কেমন ছিল আপনার? ছোটোবেলা থেকে ক্রিকেট ভালো লাগার একটা জিনিস ছিল, যেটা চিন্তা করতাম যে আমি বড় ক্রিকেট প্লেয়ার হব। খেলা দেখতাম, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, দেন গ্লেন ম্যাকগ্রা, এদের বোলিং দেখতাম, ব্যাটিং দেখতাম, ম্যাথু হেইডেন। তখন থেকে মনে হতো যে না, আমিও একজন ক্রিকেট প্লেয়ার হলে ভালো লাগবে আমার নিজের কাছে। আর ক্রিকেট প্লেয়ারদের জীবনযাত্রা অনেক সুন্দর, নিজের কাছে মনে হতো যে না, ওরকম লাইফ আমার লিড করা উচিত। এখন পর্যন্ত ক্রিকেটের জার্নিটা কেমন ছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ক্রিকেট সবসময় যে আপনাকে দিবে এরকম কিছু না, ক্রিকেট আপনাকে দিবে নিবে সব কিছু, সুখ দুঃখ সব কিছু নিয়েই ক্রিকেট। দীপ ভাই, আপনি তো মেইনলি একজন ব্যাটসম্যান, তো মানে 11-এ আপনি কোন পজিশনে খেলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আহ, আমি ওপেনার। ফেভারিট ব্যাটসম্যান বা আইডল? ক্রিস গেইল আমার ফেভারিট প্লেয়ার, আমি অনেক জায়গায় বলি এটাই আমার ফেভারিট। উনি আমার ফেভারিট ব্যাটসম্যান, উনি আমার আইডল। বলতে একটা মানুষের কখনো আইডল হইতে পারে না, সে নিজেই যা করবে সেটা তার করা উচিত। আমার কাছে মনে হয় ক্রিস গেল যা ব্যাটিং করে, আমার কাছে মনে হয় যে না, ওনার ব্যাটিংটা দেখে আমি অনেকটা ইন্সপায়ার হই, ইন্সপিরেশন অবশ্যই পাই। আপনার ব্যাটিং স্টাইল কি অনেকটা ক্রিস গেলের মতোই? না না, ব্যাটিং স্টাইল কেউ কখনো কারোটা কপি করে তার মতো হওয়াটা ইম্পসিবল, এটা কেউ পারে নাই। মানে শটগুলো কি ক্রিস গেলের মতো খেলার ইচ্ছা? না, ইচ্ছা না, আমি চাই যে আমি যেটা পাবো, ক্রিস গেল যেভাবে বাইরে মারে আমি ওইভাবে বাইরে মারবো। মানে 4-6টার বেশি আপনাকে ইন্সপায়ার করে? কোন দেশের ব্যাটিং ইউনিটটা আপনার কাছে সবচেয়ে বেশি স্ট্রং বা ভালো লাগে? এখন ইন্ডিয়া। এখন ইন্ডিয়া। হুম। দীপ ভাই, আপনি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল লেভেলে যেমন অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-17 বা অনূর্ধ্ব-18 কোন লেভেল আপনার খেলা হয়েছে এখন পর্যন্ত? আমি এইজ লেভেল ক্রিকেটটা খেলতে পারিনি বললে ভুল হবে। আমাকে আন্ডার 18-এ আমি ঢাকা মেট্রোতে আমি ছিলাম। তো আমাকে হয়তো সিলেক্টররা কোনো কেন সিলেক্ট করেন আর জানি না, আমি স্কোরও করেছিলাম। হয়তো আমাকে সিলেক্টরদের পছন্দ হয়নি। সবসময় আপনাকে পছন্দ হবে এরকম কোনো কথা নেই, পছন্দ না হইতে পারে। অনূর্ধ্ব-19-এ আপনার খেলা তো হয়নি? না, আন্ডার 18 থেকেই 19-এ যায়। আন্ডার 18 থেকে যারা ভালো করে ডিভিশন লিগে তাদেরকে ওয়াইসিএলে ডাকে, ওয়াইসিএল থেকে যারা ভালো করে তাদেরকে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলায়। আচ্ছা, তো আপনি কি কখনো মানে জানার ইচ্ছা বোধ করেন না যে কেন আমাকে ডাকা হলো না? বা না, আমি ইচ্ছা করিনি। আমি চিন্তা করছি হয়তো আমাকে আন্ডার 18-এ ডাকে নাই। আমি তার পরের বছর ঢাকা সেকেন্ড ডিভিশন খেলেছি। সেকেন্ড ডিভিশন খেলার পরে আমি সেখানে 376 রান করেছি 9 ম্যাচে। তারপর আমি ফার্স্ট ডিভিশনে গোল পেয়েছি। দীপ ভাই, আপনার জার্সি নাম্বার কত? 199। জার্সি নাম্বার 199 নেওয়ার পিছনে গল্পটা কি? বা নর্মালি তো অনেকে জার্সি নাম্বার দেয়, যেমন সাকিবের 75 বা আপনার ক্রিস গেলে যেমন 333। 333। আপনারটা 199 কেন? না, 199। আমি সবাই যখন এবার ফার্স্ট ডিভিশনে 201 করলাম, তখন আমাকে সবাই বলছে এখন 201 লাগাও। কিন্তু আসলে আমার এই জার্সি নাম্বারের পিছনে আমি কাউকে বলিনি। এটা আমার কোচ সারোয়ার ইমরান, তো ওনার প্রথম অক্ষর এস, সো 19, আর 3 আর 9 মানে হলো 9, হ্যাঁ। মানে আই যেটা আর কি। আচ্ছা। সো 199, তো এই জন্যই আর কি আমি এটা 199 জার্সি নাম্বার রেখেছিলাম, কারণ ক্রিকেটটা খেলা হয়েছে ওনার কারণেই। মানে সারোয়ার স্যারের সম্মানের খাতিরে আপনার জার্সি হ্যাঁ, নাম্বার 199? সম্মান, ভালোবাসা সব কিছুই। তো সেই ক্ষেত্রে তো প্রতিটা প্লেয়ারেরই আপনার থাকে যে শৈশবের কোচ থাকে বা ফেভারিট একজন কোচ থাকে, সেই ক্ষেত্রে আপনার কোচ কি সারোয়ার স্যার? হ্যাঁ, একমাত্র উনি, কারণ আমি ছোটোবেলা থেকে ওনার কাছে প্র্যাকটিস করছি। অনেকের অনেক কোচ থাকে, আমার শুধুমাত্র ওনার কাছেই প্র্যাকটিস করেছি আমি। এখন যদি আপনার সুযোগ আসে যে আপনার ব্যাটিং পেয়ার, ওপেনিং ব্যাটিং পেয়ার যদি দুজনকে পছন্দ করতে হয়, দেশে একজন এবং দেশের বাইরে একজন, কাকে পছন্দ করবেন? ক্রিস গেলের সাথে অবশ্যই ইচ্ছা ছিল, কিন্তু এখন রিটায়ার করে ফেলছে, এখন আর চান্স নাই। আচ্ছা, আর দেশে? যে ওপেনার থাকবে তার সাথেই। তাও একটা পছন্দ থাকে না? না, আর কোনো পছন্দ নেই, যে ওপেনার থাকবে তার সাথে। আচ্ছা, যদি 6 বলে 6টা 6 মারার সুযোগ আসে, সেই ক্ষেত্রে আপনি বলার কাকে চুজ করবেন? এটা এটা বললে তো কন্ট্রোভার্সি হয়ে যাব। এই যে এখন বলবো 6 বলে 6টা, পরে মানুষ বলবে এই যে 6 বোল্ড হয়ে গেছি এক ম্যাচে, তখন মানুষ বলা বলি করবে এই যে 6 বলে 6 মারতে চাইছে, বোল্ড হয়ে গেছে। ম্যাচ উইনিং নক নাকি 6 বলে 6? অবশ্যই ম্যাচ উইনিং নক। দীপ ভাই, ঢাকা লিগে বিগত 8 থেকে 10 বছরে ভালো পারফরমেন্স করে কেউ জাতীয় দলের আশেপাশে বা জাতীয় দলে আসতে পারেনি, তো এর পিছনে আপনি কারণটা কীভাবে দেখেন? এর কারণ আসলে বলাটা টাফ, এক একজনের প্লেয়িং স্ট্র্যাটেজি এক এক রকম। কেউ
আন্ডার-19 যারা খেলে তাদেরটা একটু ইজি, কারণ ওরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার পরেই হয়তো প্রিমিয়ার লিগে সুযোগ পায়, প্রিমিয়ার লিগের পর বিপিএল থাকে তাদের জন্য, আর ওইখানে যদি ভালো কিছু করে অবশ্যই ন্যাশনাল টিম তাদের জন্য ইজি। আর যারা ঢাকা লিগ খেলে আসে তাদের জন্য 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, সো একটা স্টেট একটু ওয়েতে আসতে হয়। মানে চেন অফ কমান্ডটা মেন। হ্যাঁ, তো আপনাকে 3rd ডিভিশন পারফর্ম করে 2nd ডিভিশন আসতে হবে, 2nd ডিভিশন পারফর্ম করে আপনাকে 1st ডিভিশনে আসতে হবে, 1st ডিভিশন বা প্রিমিয়ার লিগ, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি 2nd ডিভিশন, আমি 3rd ডিভিশন যদিও খেলিনি, 2nd ডিভিশনটা আমি 2 ইয়ার্স খেলেছি, তারপরে 1st ডিভিশনে আসছি, 1st ডিভিশন 2 বছরের পর আমি প্রিমিয়ার লিগে এবার সুযোগ পেয়েছি। তাহলে আপনার কি মনে হয় যে ঢাকা লিগে ভালো পারফরমেন্স করে জাতীয় দলে আসাটা কি চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং অবশ্যই, আসলে ক্রিকেট খেলাটাই চ্যালেঞ্জিং, এটা আপনি খেলতে গেলে আপনাকে চ্যালেঞ্জ দিতেই হবে। না, আপনি যেমন বললেন অনূর্ধ্ব 19-এর পর জাতীয় দলের পথটা সহজ হয়ে যায়, সেক্ষেত্রে ঢাকা লিগ যারা খেলে তাদের জন্য কি ব্যাপারটা কি একটু কঠিন কি? আসলে একটা মই যখন থাকে, একটা মইয়ের আমরা দেখি যে এটা এরকম এরকম থাকে তো, স্টেপ বাই স্টেপ যাওয়া লাগে। তো আমরা ঢাকা লিগের যারা প্লেয়ার আছি তারা এখান থেকে পুরোপুরি উঠতে চাই না, কিন্তু আমরা একটার পর একটা এখানের মধ্যে আমাদের প্রবলেম আছে, ফ্যামিলি ক্রাইসিস আছে, এখানে কোচদের গালি আছে, দেন টিম ম্যানেজমেন্টের গালি আছে, সব কিছু আছে, ড্রপ আছে, খারাপ করলে ড্রপ পাইতে পারি, দেন ভালো করলে পুরস্কার আছে, সব কিছু কিন্তু আমরা দেখে উঠি। কিন্তু যারা আন্ডার-19 প্লেয়ার থাকে তারা হুট করে উঠে যায়, তাদের অবশ্যই ওরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছে, ওদের ক্যালিবার থেকে তারা খেলতে পারছে, এই জন্য তারা ওই জায়গাটা হয়তো সুযোগ বেশি পায়। আমাদের যে সুযোগটা সেটা 2-3টা ম্যাচ খারাপ করলে আমরা কিন্তু 4th ম্যাচে সুযোগ পাই না। এবার 1st ডিভিশনে আমি ফার্স্ট 2 ম্যাচে আমি খারাপ করেছিলাম, তো খুব সম্ভবত 3rd ম্যাচটা আমি ড্রপ হইলেও হইতে পারতাম, কিন্তু হয়তো কোচিং স্টাফরা আমার উপর ভরসা ছিল যে না, ও দাঁড়ায় গেলে হবে, আমি সেই ম্যাচে 201 করি, সে আমাকে আল্লাহ হয়তো আমাকে, আমি সৌভাগ্যবান, যদি ওটা 201 বা অন্য কিছু না করতাম অবশ্যই আমি ড্রপ খেতাম, তাহলে আমাকে আরেক বছর 1st ডিভিশন খেলতে হতো। আচ্ছা, অবশ্যই চ্যালেঞ্জিং। দীপ ভাই, আপনি তো ঢাকা লিগে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিয়ান, হুম। অনুভূতিটা কেমন ছিল যখন সেঞ্চুরি শেষ করলেন? আমি আসলে যখন ব্যাটিং করি তখন কোনো মাইলস্টোন চিন্তা করে ব্যাটিং করি না যে আজকে 50 করবো, 100 করবো, এরকম কিছু না। ব্যাটিং করতেছিলাম, দেখলাম যে 50 হয়েছে। আর সবথেকে সুন্দর একটা জিনিস আমার কাছে ভালো লাগে, আমি 44 থেকে ছক্কা মেরে 50 করছি, 95 থেকে ছক্কা মেরে 101, দেন 195 থেকে আবার ছক্কা মেরে 201, মানে যে কয়টা মাইলস্টোন আমি ক্রস করি সব ছক্কা মেরে। এমন না যে আমি এক সিঙ্গেল খেলে আমি 99 থেকে 200 করছি, আচ্ছা, ছক্কা মেরেই করছি। আমার কাছে ব্যাটিং করার সময় মনে হয় যে না, আমি যখন আমার জোনে বল পাবো সেটা বাইরে মারবো, ক্রিস গেল যেটা করে। হ্যাঁ, বুঝতে পারছি। নর্মালি আমরা ক্রিকেটের ভাষায় একটা জিনিস পরিচিত, নার্ভাস 90, হুম। মানে 19-এর পর গিয়ে অনেক ব্যাটসম্যান নার্ভাস হয়ে সেঞ্চুরি না করে আউট হয়ে যায়। আপনার ক্ষেত্রে কেমন কিছু হয়? না না, আমি এবার একটা 98-এ আউট হয়েছি ছক্কা মারতে যে, বলটা আমার জোনেরই ছিল, কিন্তু ওই মানে আপনার টার্গেটই থাকে যে সেঞ্চুরি ছক্কা মেরি করতে হবে? না 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 না, এরকম কোনো টার্গেট না, আমি যখন বলটা আমি পাবো, আমার জোনে যে কটা বল পাবো, আচ্ছা, অবশ্যই একটা ব্যাটসম্যানের স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, উইক জোনতে আপনি ফাইট করতে পারবেন না, আমি স্ট্রং জোন দিয়ে ফাইট করবো, তো ওইটা আমার স্ট্রং জোনেই বলটা ছিল, তো মারছি, একটা 6 ফুটের প্লেয়ার ছিল, তো আর কি বলটা ঠিকভাবে কানেক্ট করতে পারি নাই, বলটা ধরে ফেলছিল, 98 আউট হয়ে গেছি। তাছাড়া আরেকটা সেঞ্চুরি অবশ্যই এবার পেতাম। ক্রিকেটে এখন পর্যন্ত বা ক্রিকেটের সাথে রিলেটেড এখন পর্যন্ত আপনার সবচেয়ে স্মৃতিময় ঘটনা বা মেমোরেবল স্টোরি? মেমোরেবল স্টোরি তো আসলে অনেক কিছুই থাকে, ক্রিকেট যেহেতু খেলছি অনেক কিছুই দেখছি। তো আমি যখন অনেক ছোট, তখন 15 বছর বয়স, তো আমার একটা ব্যাট ছিল, ভারী ব্যাট, তো আমি তো অনেক সুইপ টুইপ মারতাম, পুল টুল মারতাম, তখন অনেক ভারী ছিল, তখনই মনে হয় 1250 গ্রাম ওয়েট ছিল, তো 15-16 বছর বয়সে 1250 গ্রাম অনেক ভারী হয়ে যায়। পরে আমাকে সারোয়ার ইমরান স্যার একটা মমিনুল হকের কুকাবুরা এনে দিছিল, স্যার আমাকে আরও 4টা ব্যাট দিছে, মানে উনি তখন সেই সময় ব্যাটের দাম ছিল আপনার $700-600 এরকম ব্যাট ছিল, এখন না রেয়ার, এখন $700-800, $1000 ব্যাটও পাওয়া যায়, কিন্তু তখন $700 ব্যাট রেয়ার ছিল। তো ওই একটা ব্যাট এনে দিয়েছিল যে তুমি এখন ইচ্ছা মতো পুল মারো, তো এটা আমার কাছে অনেক সময় মনে হয় যে না, আমার নিজের কাছে এটা ভালো লাগে যখন এগুলো মনে হয় যে না, আমাকে অনেক সাপোর্ট করছে উনি। আচ্ছা দীপ ভাই, সেই ক্ষেত্রে আমারও জানার খুব ইচ্ছা যে সারোয়ার স্যারের সাথে আপনার পরিচয়টা বা এত ক্লোজ বন্ডিংটা কীভাবে, মানে শুরুটা কীভাবে? আমি গুলশান ক্লাবে প্র্যাকটিস করতাম, একদিন আমি যখন আমি ভর্তি হই তখন আর কি 3 নম্বর নেটে আমাদের নেট ভাগ করতো, আচ্ছা, নেট 1, নেট 2, নেট 3, নেট 4। তো নেট 1 যারা তারা একটু ভালো থাকে, নেট 2 তার থেকে একটু খারাপ, তার থেকে একটু খারাপ। তো আমি প্রথম দিন যেহেতু গিয়েছি, আমার সম্বন্ধে কার ধারণা ছিল না, তো নেট 4-এ আমি ব্যাটিং করছি। তো ইমরান স্যার হেঁটে যাচ্ছিল ওয়াকওয়ে দিয়ে, উনি ব্যাটিং দেখে সবার 1 নম্বর নেটে, তো আমি একটা খুব জোরে মারতাম তো ছোটোবেলা থেকেই, তো একটা ড্রাইভ করেছি জোরে, তো উনি এসে বললো, পরে দেখতেছিল ব্যাটিং, পরে ব্যাটিং শেষে আমাকে জিজ্ঞেস করলো যে দীপ তোমার নাম কি, সরি তোমার নাম, আমার নাম আমি বললাম যে দীপ, বললো যে কোথা থেকে আসে, বললাম সাভার থেকে আসি স্যার। তো এই থেকে আর কি উনি আমাকে বললো যে কালকে থেকে তুমি নাম্বার 1 নেটে ব্যাটিং করবা। তো তারপর থেকে আসলে ওনার সাথে আমার এই যে বন্ডিং, এটা এখনও চলমান। মানে আপনার শর্ট দেখার পরই স্যার মানে বেশি কৌতূহল, মানে বেশি মানে আপনাকে পছন্দ করা?
হ্যাঁ, আমি উনি বলেছিল যে না তুমি অনেক জোরে মারো। দীপ ভাই, আপনি যেহেতু লেফট হ্যান্ড ব্যাটসম্যান, তো সেই ক্ষেত্রে আমি দুইজন লেফট হ্যান্ড ব্যাটসম্যানের নাম বলবো, আপনি একজন চুজ করবেন। হুম। আর তামিম ইকবাল না ইমরুল কায়েস? তামিম। আচ্ছা, সাকিব আল হাসান না সৌম্য সরকার? সাকিব আল হাসান। ক্রিস গেইল না বেন স্টোকস? ক্রিস গেইল। ডেভিড মিলার না ট্রাভিস হেড? ট্রাভিস হেড। আচ্ছা, ফাখার জামান না ঋষভ পান্ট? ঋষভ পান্ট। কুমার সাঙ্গাকারা না সৌরভ গাঙ্গুলি? ভেরি টাফ কোশ্চেন। দুজনই আমার অনেক ফেভারিট। দুজন কি রাখবো? হ্যাঁ, দুজনকে রাখেন। আচ্ছা, প্রিয় খাবার? প্রিয় খাবার, আমি সব কিছু খেতে পছন্দ করি। এরকম কোনো প্রিয় খাবার আপনারা বলে শেষ করতে পারবো না। সব কিছু পছন্দ করি, কিন্তু এখন ডায়েটের জন্য কোনো কিছু খাইতে পারি না। না, তাও থাকেন একটা মানুষের যে সবচেয়ে বেশি আমি এটা পেলে সবচেয়ে বেশি খাইতে পারবো অন্যান্যগুলোর চিকেন তুলনায়। রোস্ট আর পোলাও আমার অনেক ফেভারিট, কিন্তু খুব একটা খাইতে পারি না। প্রিয় ঘোরার জায়গা? প্রিয় ঘোরার জায়গা কক্সবাজার। দীপ ভাই, সবারই তো ক্রিকেট নিয়ে একটা স্বপ্ন থাকে যে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, আপনার ইচ্ছাটা? প্রত্যেকটা প্লেয়ার যারা ক্রিকেট খেলে সবার ইচ্ছাই থাকে সে ন্যাশনাল টিমে খেলবে। আমিও ব্যতিক্রম না, আমিও চাই ন্যাশনাল টিমে খেলবো। এখন আস্তে আস্তে যেটা লেভেল অনুযায়ী আস্তে আস্তে যেতে থাকবো। এখন সামনে আমার প্রিমিয়ার লিগ আছে, আর খুব রিসেন্টলি এনসিএল আছে। এনসিএল টি20 যেটা আছে, সবাই দোয়া করবেন আমার জন্য। এনসিএল টি20 রংপুর ডিভিশন থেকে আমি খেলবো, যাক, তো আলহামদুলিল্লাহ। এটাতে যাতে ভালো করতে পারি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। দীপ ভাই, ঢাকা লিগে তো আমরা জানি এসজি বল দিয়ে খেলা, এবং এসজি বলটা তুলনামূলক ইন্টারন্যাশনাল বল থেকে একটু ওজনে বেশি হয়। সেক্ষেত্রে 200 করাটা কি খুব একটা চ্যালেঞ্জিং না, বা কীভাবে করলেন? চ্যালেঞ্জিং অবশ্যই, হ্যাঁ। এইচজি বলটা একটু নিচে থাকে আর একটু ভারী। আমরা যে বলগুলো দিয়ে খেলি কুকাবুরা থেকে শুরু করে সিএ বল, ওইগুলো থেকে একটু ভারী। ওটা দিয়ে একটু ছয় মারা টাফ, বলতে খুব টাফ না। আপনি যদি বল মিডলিং করেন, যে জোরে মারেন, অবশ্যই এটা বাইরে যাবে। আমি এবার 38 ছক্কা মারছি ফার্স্ট ডিভিশনে। যেদিন 200 করি সেদিন 16টা ছক্কা মারছিলাম। বিকেএসপির বাইরেও 5টা বল আমি পাঠিয়ে দিয়েছিলাম এইচজি বল। মানে 6 মারাটা আপনার খুব একটা মানে শখের জিনিস বলতে গেলে, হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। মানে অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ। রেগুলার রুটিনের মতো। হ্যাঁ, রেগুলার রুটিনের মতো। দীপ ভাই, এসজি বলটা তো তুলনামূলক ভারী, তাই এত বড় বড় 6 মারার পেছনে রহস্য কি? আলাদা কোনো স্পেশাল কোর্স বা আলাদা কিছু করেন কিনা? না না, ছক্কা মারতে কোনো কোর্সের প্রয়োজন হয় না। ছক্কা মারতে আপনার হেড পজিশন থেকে শুরু করে বডি সব, পুরোটা সব একসাথে যাইতে হবে, তাহলে আপনার ছক্কা হবে। স্ট্যান্স থেকে শুরু করে সব। যখন একটা ব্যাটসম্যান ডিফেন্স খেলে, তারও তো কোনো কিছুর দরকার হয় না, সে যে কোনোভাবে বলটা ঠেকালেই হয়ে গেল। কিন্তু যখন 6 মারতে যাবেন, তখন আপনার প্রত্যেকটা জিনিস পারফেক্ট হইতে হবে, তারপর ছক্কা হবে। ইন্ডিয়ান প্লেয়াররা ছক্কা মারতেছে। আর তার থেকে আরও একটা জিনিস আছে, যেটা জিম করতে হবে। আমি জিম করি, আমি 18 ইয়ার্স থেকে জিম করি। 18 বছর বয়স যখন আমার, তখন থেকে আমি জিম করি। তো এগুলো আর কি, আমি অনেক থ্রাস্ট মারি, দেন স্কোয়াট মারি। আমার মনে হয় আমার কোমরটাও, এটা ছক্কা মারার জন্য আপনার কোমর, হিপ, এগুলো অনেক বেশি হাতের থেকে। আমরা অনেকে ভাবি যে ছক্কা মনে হয় কবজি, হ্যাঁ কবজিটা লাগে, কিন্তু তার থেকে বেশি দরকার যেটা হয় সেটা হলো আপনার ব্যাক, যে আমাদের যে হিপের যে পাওয়ারটা, মানে কোমর থেকে যে জোরটা আসে। একটা ছক্কা যখন মারবেন, যখন কোমরটার ইউজ করবেন, তখন দেখবেন অনেক বড় বড় ছয় হবে। শুধু হাত দিয়ে মারলেও হয়, অনেক সময় শুধু হাত দিয়ে মারতে ছয় হইতেছে, কিন্তু যখন আপনি কোমর ইউজ করবেন, তখন দেখবেন বলটা অনেক বড় ডিস্টেন্স নেয়। তো এই জন্য অবশ্যই জিম করা উচিত। হ্যাঁ দীপ ভাই, আপনি তো জিমে বললেন যে রেগুলার সময় করেন, সেক্ষেত্রে আপনার ডায়েটের প্রসেসটা কি? ডায়েট প্রসেস, আমি অনেক প্রোটিন নেই। আমার তো এখন 75 কেজি ওয়েট, তো আমার 150 গ্রাম করে প্রোটিন নিতে হয়। তো আমি এমনি চিকেন টিকেন খাই না, আমার প্রোটিন পাউডার একটু নিতে হয়। দেন আমি বিফ খাই, বিশেষ করে বিফ, খেজুর, এগুলোই খাওয়া হয় আমার। আমি এগসও খুব একটা পছন্দ করি না, মানে মুরগি থেকে আসা কোনো কিছু আমি খুব একটা পছন্দ করি না। আর এখন তো বেশি পোলট্রি, আমি পোলট্রি খাই না। আচ্ছা দীপ ভাই, প্রতিটা ক্রিকেটারের সাথে ইনজুরি জিনিসটা খুব মানে সম্পর্কিত। অবভিয়াসলি। আপনার ইনজুরি নিয়ে কোনো বাজে অভিজ্ঞতা বা কোনো স্ট্রাগল? হ্যাঁ, ইনজুর্ড আমার কিছুদিন আগেও যখন ব্যাডমিন্টন খেলার সময় একটু হালকা ইনজুর্ড হয়েছিল শোল্ডারে। পরে সেটা আস্তে আস্তে রিকভারি হয়ে গিয়েছে। ইনজুরিটা আসলে সবার, একটা ক্রিকেট প্লেয়ার সবসময় উচিত, সে যে কোনো কিছুতেই যাক, তার ওয়ার্ম আপ করা উচিত। ইনজুরির জন্য আপনি কখনো কি ব্যাকফুটে গিয়েছেন? না, ইনজুরির জন্য আমি ব্যাকফুটে যাই নাই, কারণ আমার ওরকম গুরুতর কোনো ইনজুর্ড হয় নাই আমার। আচ্ছা, কোনো লং টার্ম ইনজুরি তো আপনি না। করেন না? আর একটা জিনিস, যখন আপনি ইনজুর্ড, যদি কখনো আপনার ওয়েট ট্রেনিং, ক্রিকেট প্লেয়ারদের ওয়েট ট্রেনিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা যখন প্লেয়ার যখন ওয়েট ট্রেনিং করে, তখন সে কম ইনজুর্ড হয়। আমি ছোটোবেলা থেকে অনেক ওয়েট ট্রেনিং করছি, সো আমার লোয়ার পোর্শন কখনো ইনজুরিতে পড়েনি। অনেক প্লেয়ার দেখবেন বা অনেক ফাস্ট বোলার লোয়ার পার্টের ইনজুরিতে পড়ে, ব্যাটসম্যান, কারণ ওই ওয়েট ট্রেনিংয়ের যে ব্যাপারটা, এটা যখন আস্তে আস্তে ইন্ডিয়ান প্লেয়াররা ইনজুর্ড কম হয়, কারণ তাদের লোয়ার পার্ট অনেক স্ট্রং থাকে, তারা অনেক জিম করে, তারা অনেক কাজ করে লোয়ার পার্টের। তো এই জন্য আমাদের অনেক প্লেয়ারই, ম্যাক্সিমাম ফাস্ট বোলার দেখবেন আমাদের দেশের ইনজুর্ড হয়ে যায়, শুধুমাত্র এটাই কারণ। আবার অনেক প্লেয়ার দেখছি আপনার ক্র্যাম্প, এই জিনিসটা খুব হয়। পানি কম খায়।
আপনার কি এমন কখনো হয়নি? আমি ইলেকট্রোলাইটস নেই। আমি যদি কখনো ওই অনেক বেশি রানিং থাকে তখন তো তার আগে কফি খাইতে হয়। আমি যদি কফি খাই, কফিতে অনেক ক্যাফেইন থাকে। তো ক্যাফেইনের জন্য ক্র্যাম্প করে কিন্তু। তো সেই সময় আপনি যদি ইলেকট্রোলাইট নেন তো তখন ক্র্যাম্পটা আর করবে না। সেই ক্ষেত্রে আপনার যারা জুনিয়র খেলোয়াড় আছে বা যারা আপনার পর্যন্ত বা ঢাকা ডিভিশন পর্যন্ত আসতে চাচ্ছে, হুম। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আপনি কি সাজেশন থাকবে? মেন পয়েন্টগুলো কি, কি? ম্যাক্সিমাম প্লেয়ার প্রোটিন খুব একটা নেয় না। শুধু প্রোটিন পাউডার না, আপনার যার যত ওয়েট থাকবে সেটাকে অবশ্যই তার 2 দিয়ে গুণ দিতে হবে। সেই পরিমাণ ওয়েট মানে সেই পরিমাণ প্রোটিন তার নিতে হবে পার ডে। তাছাড়া সে নিউট্রিশনভাবে স্ট্রং হবে না। আপনি যত মানে ম্যাল নিউট্রিশন একটা কথা আছে, মানে কী বলে এটারে, মানে পুষ্টিহীনতা একটা কথা আছে। এই পুষ্টিহীনতা যখন আপনি পড়বেন তখন আপনি ছক্কাও মারতে পারবেন না। দেন আপনার বডি থেকে আপনার যে শক্তিটা আপনার সবাই পাবে সেটা সে পারবে না, যে একটু শক্তিটা কম পাবে, যে প্রোটিনটা নিবে না। এই জন্য প্রোটিন মাস্ট, সেটা চিকেন থেকেও বিফ থেকেও। ম্যাক্সিমাম খেলোয়াড়দের দেখি যে আপনার মানে ডাইটটা, বিশেষ করে আমাদের হুম। মানে কালচার, বাংলা কালচারের ডাইটটা কন্ট্রোল করে না বা জিমে খুব একটা সময় দেয় না। না, আসলে ডায়েট কন্ট্রোল কারো করতে মন চায় না। আমি নিজেও অনেক খাইতে পছন্দ করি, কিন্তু টাফ থেকেও জিনিসগুলো করতে হবে। কিছুদিন আগে আমাদের ইয়ো টেস্ট ছিল, সেটার জন্য আমাদের অনেক ডায়েট কন্ট্রোল করতে হয়েছে, রানিং করতে হয়েছে। তো এইসবের কারণে আসলে জিম না করলে এগুলো আসলে পসিবল হয় না। আপনার মাস্ট জিম করতে হবে। তার মানে জিম এবং খাবার দাবার ক্ষেত্রে হুম। সচেতন থাকতে হবে। অবভিয়াসলি। ভাই, সোশ্যাল মিডিয়াতে দেখি যে আপনার প্রিয় কুকুর আছে। এই কুকুরের প্রতি Pet। ভালোবাসা কেন? ওর নাম শিশির। ওরে আমি আচ্ছা। কুকুর বলতে খুবই, কেউ যদি বলে আমি তারে ধরি। আপনার আমি পরে ধরবো। আচ্ছা, আচ্ছা, ওকে। ওর নাম শিশির। হ্যাঁ, ওনার সাথে ওর মানে ভালোবাসাটা বা সম্পর্কটা কি হবে? 4 ইয়ার্স আগে ওর যখন আমি নেই একদম পিচ্ছি ছিল। এমন একটা অবস্থা, আয়নায় নিজের চেহারা দেখলে ও নিজে বুঝতো না, মানে অন্য কুকুর দেখতে পারে না। তা আমার পুরা রুমে আমি ডেকোরেটেড করা আমার মিরর দিয়ে, তো ও প্রথমে আইসাই আয়নার দিকে তাকায়, ও নিজেরে দেখে মনে করছে অন্য কুকুর, ও ডাকা শুরু করছে। ভয় পেয়েছি। হ্যাঁ, ভয় পাওয়া শুরু করছে। তো ওরে শাওয়ার করাইতে যেও আমি অনেক কামড় খাইছি প্রথম। কিন্তু এখন এমন একটা অবস্থা, মানুষের ভালোবাসা, আমি সবাইকে সাজেস্ট করব কোনো পেট না নিতে। কেন সাজেস্ট করব? কারণ মানুষের বাবা, মা, ভাই, বোন এরা মারা গেলে কষ্ট, তাই না? বউ, বাচ্চা এরা মারা গেলেই কষ্ট। আমার একটা প্রিয় জিনিস মারা গেলে তো আমার অবশ্যই একটা কষ্ট বাড়ছে, এই জন্য আমি বলবো যে এটা কাউরে না নিতে। আমি যতক্ষণ পর্যন্ত বাসায় আসবো না, ও ততক্ষণ পর্যন্ত খাবার খাবে না, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই করবে না। আমি আসবো তারপর করবে। আমার সাথে সে বাইকে ঘুরে, আপনারা তো দেখছেন বাইকে ঘুরে। আমি যখন গাড়ি ড্রাইভ করি, তখন আমার একদম ড্রাইভিং সিটে আমার সাথে বসে থাকবে। আমার ড্রাইভার নেই, আমি নিজেই চালাই। আমার সাথে বসে থাকবে, মানে ও আমার লাইফের একটা অনেক বড় একটা পার্ট। কোনো ফ্রেন্ড সার্কেল কোনো কিছু দরকার হয় না, সারাদিন থাকে আমার সাথে। মানে ওকে আমি যে জায়গায় নিব, বরং আমি একটু যদি বাইরে জিম করতে যাই, প্র্যাকটিসে যাই, ও খুব কষ্ট পায়। যদি ওর শীতকালীন প্রাণী, তো যদি একটু গরম টরম সহ্য করতে পারতো তাহলে বাইরে নিয়ে যেতাম। আপনার কি ছোট থেকে ইচ্ছা ছিল যে এরকম একজন প্রতি আনা? আমি ভয় পাইতাম, ডগ অনেক ভয় পেতাম। ছোটোবেলা থেকে কোনো ইচ্ছা ছিল না, হুট করে দেখি হাঁটতেছে, আস্তে 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 হাঁটতেছে। মানে কাটাবন থেকে আমার একটা ফ্রেন্ড কিনছিল, তো ওকে কিনে নাই, মানে ওর যে মা আর বাবা কিনছিল। আচ্ছা, তো আচ্ছা। ও অনেক ছোটো, তো আমার ফ্রেন্ডের কাছে আমি ওরা নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, দীপ ভাই, এই মোচ মানে আপনার এই জিনিসটার রহস্য কি? গোফ, এটার রহস্যটা একটু মজার। সেটা হলো আমি অনেক ছোটো বয়সে সেকেন্ড ডিভিশন খেলছি। তো আমি তখন আমার বয়স 16 বছর। তো ম্যাক্সিমাম প্লেয়ারই তো 20, 22, 25, 30 আপার লেভেলের প্লেয়ার আছে। তা আমারে মনে হয় তো আমারে দেখে বলার অনেক জোরে বল করে। তো এই জন্য আমি আচ্ছা। একটু গোফ রাখি, যাতে একটু বয়স মনে হয়, যাতে একটু বলার টলারা ভয় পায়। ধন্যবাদ দীপ ভাই আমাদের পডকাস্টে আসার জন্য, এবং আগামীর জন্য আপনার জন্য শুভকামনা রইল, যাতে এনসিএল ভালো পারফরমেন্স করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। অবশ্যই জাহিদ ভাই, আমার জন্য দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন আমার জন্য, এনসিএল আমি যেন ভালো করতে পারি। আর ক্যাপ্টেন্স কলকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ দীপ ভাই। আজকে আমাদের পডকাস্ট চ্যাপ্টার ক্যাপ্টেন্স কলে এ পর্যন্তই। নেক্সট কোনো পডকাস্ট চ্যাপ্টারে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।